Cauchy integral formula. Cauchy কি তোমাদের প্রবলেম করানো হয়েছিল লাস্ট দিন কোনো ফর্মুলা দিয়ে? মনে করছে না কি করেছিলাম তোমাদের, ভিডিও আবার দেখতে হবে। লাস্ট প্রবলেম কোনটা ছিল? এক্সারসাইজ 46। মানে 46 প্রবলেমটা কি করানো শেষ হয়ে গেছিল নাকি শুরু করেছিলাম কোনটা? না আমার তো মনে হয় শেষ হয়ে, তোমাদের লাস্ট ক্লাসে ছিল দেখি আমি কোত্থেকে আমি শেষ করেছিলাম, ওইখান থেকে একটু শুরু করতে হবে। এটা হচ্ছে লাস্ট ক্লাস ছিল লাস্ট বুধবার 3 তারিখ। অফ, এটা তারপরে এটা রেকর্ডিংটা এখন হয় না। আচ্ছা ঠিক আছে, এটা আমি তাহলে এক কাজ করে, সময় লাগবে এটা দিতে। আবার আমাদের ডেরিভেটিভের ফর্মুলাটা দেখিয়েছিলাম মনে হয় কশির। একটা হচ্ছে, আমি আবার রিপিট করি তারপরেও, এরকম ছিল একটা, এইটা ছিল, এই যে দেখতে পাচ্ছ শেয়ারিংটা, না একটু জুম করলে ভালো হয়। 46 হচ্ছে, আমরা কি 46 বুঝাচ্ছিলাম নাকি বোঝানো শেষ করেছিলাম? d square by z square minus 1 where c is the circle. কমপ্লিট হয়েছিল। আচ্ছা, x square plus y square equal to 4 -1 to +1, এটা রেডিয়াস হচ্ছে 2। আচ্ছা এখানে দেখো সার্কেলটা দেওয়া আছে, তোমাকে কার্ভটা প্রথমে, এটা যেহেতু দেওয়াই আছে সার্কেল, তুমি এখানে আর বের করতে হলো না, তো সার্কেলের রেডিয়াস হচ্ছে 2 আর এটা হচ্ছে সেন্টার অরিজিন। এখন তোমাকে দেখতে হবে কশি ইন্টিগ্রাল ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য যে ওয়েদার দিস টু সিঙ্গুলারিটি অর পোলস আমরা যেটাকে বলি, এখানে এই ফাংশনের সিঙ্গুলারিটি পাচ্ছি জেড স্কোয়ার মাইনাস 1 0 করে দুটো পাচ্ছি, একটা হচ্ছে জেড ইকুয়াল টু +1 আর একটা -1। সো দিজ আর দ্য টু পোলস, এগুলোকে বলা হয় সিম্পল পোল। কারণ কি, কেন সিম্পল পোল? পোল অফ অর্ডার 1, কারণ z+1 z-1, তাহলে এগুলো এক একটা লিনিয়ার ফ্যাক্টর না? এটাতে কোনো পাওয়ার আছে প্রত্যেকটা ফ্যাক্টরে? পাওয়ার 1 মানে তোমার এরকম z+1, হচ্ছে z+1 z-1 ইকুয়াল টু 0। তাহলে এখানে z+1 z-1, এটা তো প্রত্যেকটাই, এটা এই দুটো মানে z ইকুয়াল টু +1 -1, এগুলোকে বলা হয় সিম্পল পোল। এই সিঙ্গুলারিটি কি, এই সিঙ্গুলারিটি গুলোকে অ্যাকচুয়ালি এগুলো দে আর দা পোলস, এটা পোলস এর ক্যাটাগরিতে পড়ে। আইসোলেটেড সিঙ্গুলারিটি আমরা যেটা বলি, দে আর দ্য সিম্পল পোলস, সিম্পল পোলস। আচ্ছা কেন সিম্পল পোল? কারণ এখানে পাওয়ার হচ্ছে প্রত্যেকটা z+1, এখানেও পাওয়ার 1, z-1 এই ফ্যাক্টরটারও পাওয়ার 1। আর যদি এরকম থাকতো z-1 হোল স্কয়ার, তখন এটা কিন্তু সিম্পল হতো না, তখন এটা হয়ে যেত পোল অফ অর্ডার 2। এটা হোল স্কয়ার থাকতে পারে, কিউব থাকতে পারে। হ্যাঁ, এরকম অনেক সময় দেখা যায় যে সবগুলো ফ্যাক্টরের উপরই এরকম পাওয়ার 1 এর চেয়ে বেশি। তো পাওয়ার 1 এর চেয়ে বেশি থাকলে ওগুলো আর সিম্পল পোল হবে না, ওগুলো তখন পোল অফ অর্ডার 2 3। ওরকম থাকলে কিন্তু আবার তোমার কশি ইন্টিগ্রাল ফর্মুলাতে একটু চেঞ্জ আছে, তখন আমরা ওটা দেখাবো যে পোল অফ অর্ডার যদি 2 3 এরকম থাকে, তখন আমরা ফর্মুলাটার চেঞ্জটা কি, তখন একটা ডেরিভেটিভের ফর্মুলা চলে আসে। সো সিম্পল পোলের জন্য আমরা কশি ইন্টিগ্রাল ফর্মুলা যেটা অ্যাপ্লাই করব, সেটা আমরা এখন এই প্রবলেমটার জন্য দেখাবো। প্রথমটা হচ্ছে দিস টু আর সিম্পল পোলস। এখন এখানে ফাংশনটা ছিল dz বাই জেড স্কোয়ার মাইনাস 1, আমি এটা একটু বোর্ডে দেখাই। আচ্ছা এখানে না বইয়ে অঙ্ক 2 মেথডে করা, এখন আমি একটা মেথডে দেখাই।
মানে এই যে দেখো এখানে সেকেন্ড মেথড একটা আছে, মানে সেকেন্ড মেথডে যদি করো আমার মনে হয় এটাই ভালো হবে। একটা মেথড আমরা রাখি, এই মেথডটাতে আমরা ফলো করি। উপরে যে ফার্স্ট মেথডে করছে এটা না করে সেকেন্ড মেথড, এটাই সুবিধা আর কি। এই যে এখানেও কি দুইটা মেথড, এখানে একটা দেখানো হচ্ছে, হ্যাঁ এই মেথডটাই, যে সেকেন্ড মেথডটাই এক্সাম্পল 46 এ করা আর কি। এক্সাম্পল 45 এর সেকেন্ড মেথডটা আমি দেখাচ্ছি, যে মেথডটা এক্সাম্পল 46 এ এই মেথডে করা। আর আমি প্রথমটা দেখাচ্ছি না, একই মেথডে রাখি আমরা। সেটা হচ্ছে যে প্রথমে আমরা যেটা করব, আচ্ছা আমার এখানে সার্কেলটা দেওয়া আছে, এই সার্কেলটা হচ্ছে রেডিয়াস 2 দেওয়া আছে। দিস ইজ দ্য কার্ভ x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 4, দিস ইজ সি। এখন এই কার্ভের তোমার ফাংশনটা দেওয়া ছিল এরকম, dz বাই জেড স্কোয়ার মাইনাস 1, জেড স্কোয়ার মাইনাস 1 ই তো ছিল, হ্যাঁ কার্ভ। এটা করিয়েছিলাম, কোন মেথডে করিয়েছিলাম এটা? এটা তোমরা এইভাবে করতে পারো চাইলে, এই যে এখানে একটা পোল, একটা +1 একটা -1, তাহলে তোমরা আলাদা আলাদা ভাবে যদি পোল অফ অর্ডার 1 যেহেতু, তোমরা এটাকে এভাবে আগে লিখে নিয়ে এভাবেও করতে পারো, z+1 z-1, এখান থেকে এই পোল সেপারেটলি দুটাকে মানে ই করবা, কস ইন্টিগ্রাল ফর্মুলা যেটা আমরা সেটা লিখি 1/2 পাই i fz dz বাই z মাইনাস a z মাইনাস a, দিস ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি এফ এ, এটাই হচ্ছে আমার রেজাল্ট এফ এ। সো এটা হচ্ছে কশি ইন্টিগ্রাল ফর্মুলা, কশি ইন্টিগ্রাল আমরা এটা অ্যাপ্লাই করব ফর্মুলা। আচ্ছা, তো এটা অ্যাপ্লাই করতে গেলে নিচে জেড মাইনাসে থাকতে হবে, তুমি যে সিঙ্গুলারিটিটার জন্য বের করবা সেটা নিচে থাকতে হবে। সে আমি প্রথমে বের করব জেড ইকুয়াল টু 1 এর জন্য, প্রথমে ধরো বের করব এই সিঙ্গুলারিটিটার জন্য একটা জেড ইকুয়াল টু +1 আর একটা জেড ইকুয়াল টু -1, দুইটা হচ্ছে পোল, এই দুটোকে বলা হচ্ছে পোলস বা সিম্পল পোলস আর কি। দিজ আর দ্য সিম্পল পোলস, পোল অফ অর্ডার 1 কে বলা হয় সিম্পল পোলস। আচ্ছা, জেড ইকুয়াল টু 1 এ যখন বের করবো জেড -1টা তাহলে নিচে থাকবে, আর এখানে z-1টা নিচে রাখলাম আর ওইটাকে উপরে নিয়ে গেলাম, dz বাই z+1টাকে উপরে নিয়ে গেলাম, এই একটা। তাহলে z ইকুয়াল টু 1 এই পোলের জন্য আমরা এখন এই ইন্টিগ্রালটার ভ্যালু বের করব, কস ইন্টিগ্রাল ফর্মুলা এটার সাথে কম্পেয়ার করব, করে আমরা বের করব। পরেরটা হচ্ছে আরেকটার জন্য বের করব কি, মানে আমরা দুটোকে আলাদা আলাদা ভাবে বের করে মানে যোগ করে দিব। কারণ আমরা এই যে একটু আগে সরি আমরা যে ইয়েতে দেখেছি না তোমার কষি, ওই যে একটা আমি একটা ইয়ে পড়িয়েছিলাম, লাইন ইন্টিগ্রাল along the curve C is equal to line integral sum of the line integrals inside the মানে পোলস সিঙ্গুলারিটি। এখানে ধরো একটা ক্লোজ কার্ভের ভিতরে যতগুলো সিঙ্গুলারিটি থাকবে সবগুলো সিঙ্গুলারিটি মানে প্রত্যেকটাতে যে লাইন ইন্টিগ্রালের ভ্যালু সবগুলোকে সাম করলে আমি বড় কার্ভের সিঙ্গুলারিটিটা পেয়ে যাব। সো আমার এই কার্ভ, এখানে কার্ভ সি হচ্ছে এই যে বড় কার্ভটা, এই সার্কেলটা, এই কার্ভ সি এর ভিতরে যেহেতু দুইটা সিঙ্গুলারিটি আছে, আমি সেপারেটলি এই সিঙ্গুলারিটি অ্যাট জেড ইকুয়াল টু +1 এবং -1 দুইটা আলাদা আলাদা ভাবে বের করে আমি যদি সাম করি, দুইটাকে অ্যাড করে দেই, আই উইল গেট দ্য লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য কার্ভ সি। তাহলে এই পুরা সার্কেলের লাইন ইন্টিগ্রালটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই বাইরের লাইন ইন্টিগ্রাল, এই কার্ভ মানে এই কার্ভের লাইন ইন্টিগ্রালটা হবে সাম অফ দ্য লাইন ইন্টিগ্রাল অফ দিস টু পোলস। এই দুটো পোলে যে লাইন ইন্টিগ্রালটা পাবো, এই পোল দুটাকে সেন্টার করে ধরো দুটা কার্ভ C1 C2, এই দুটা কার্ভ বরাবর আমি লাইন ইন্টিগ্রাল করলে যেটা পাবো, এই দুটাকে সাম করলে আমি বাইরেরটা পেয়ে যাব। সো আমরা এই জিনিসটা সবগুলো অঙ্কে করব, যে আমরা সেপারেটলি প্রত্যেকটাতে লাইন ইন্টিগ্রাল বের করে সবগুলো যোগ করে দিব। তাহলে আমি একসাথেই করি, আমি প্লাস দিয়ে লিখলাম যেহেতু আমি প্লাসই করব। সো আমি আলাদাভাবে ফার্স্ট পোলের জন্য আমি লাইন ইন্টিগ্রাল এটা কস ইন্টিগ্রাল ফর্মুলার সাথে ম্যাচ করে এভাবে লিখলাম,
আর সেকেন্ড জেড ইকুয়াল টু -1 এর জন্য যেটা এখন সেটা লিখবো, এখন লিখবো জেড ইকুয়াল জেড প্লাস 1, জেড ইকুয়াল টু -1 এখানে পোল, এখানে হচ্ছে জেড ইকুয়াল টু -1 পোল। তো এটার জন্য আমরা এখন এই যে এইভাবে করবো dz বাই জেড প্লাস 1, এই জেড মাইনাস 1। এখন এটার সাথে ম্যাচ করে তুমি সরাসরি লিখবা, এটার সাথে ম্যাচ করলে কি হয় সরাসরি ফর্মুলা, fz কত হবে এখানে, আমি লাস্ট ক্লাস থেকে এভাবে করিয়েছিলাম কিনা আমার মনে নেই, আর নাকি ওই মেথডটা দেখেছিলাম। এটার সাথে ম্যাচ করলে প্রথমটা কি হবে, fz কোনটা প্রথমটাতে, fz হচ্ছে dz নিচের এটা বাদ দিয়ে উপরের ফাংশনটাই হচ্ছে fz, z মাইনাস 1 বাদ দিয়ে বাকি ফাংশনটা হচ্ছে তোমার fz। তাহলে এখানে fz আসছে প্রথমটার জন্য ফার্স্টেরটার জন্য fz আমার আসছে এটার জন্য fz হচ্ছে 1 বাই জেড প্লাস 1। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এখন আমি যদি এভাবে লিখি কস ইন্টিগ্রাল ফর্মুলার সাথে ম্যাচ করে, তখন প্রথমটার জন্য হবে এরকম 2 পাই আই কোন পয়েন্টে, এটা ইকুয়াল টু জেড মাইনাস এ, এর জায়গায় এখন আছে 1, তাহলে এফ অফ এর জায়গায় হবে এফ অফ 1 কস ইন্টিগ্রাল ফর্মুলা প্লাস 2 পাই আই এফ অফ আরেকটা, এটার জন্য হবে সেকেন্ডটার জন্য হবে এফ অফ -1। তাহলে এফ অফ জেড আমার প্রথমটার জন্য এটা, এখানে তুমি জেড ইকুয়াল টু 1 বসিয়ে দিবা, আর পরেরটা সেকেন্ডটার জন্য এফ অফ জেড হচ্ছে, এটা হচ্ছে ফার্স্টেরটার জন্য, আর সেকেন্ডের জন্য এফ অফ জেড হচ্ছে আমার 1 বাই জেড মাইনাস 1, এই যে সেকেন্ডটা 1 বাই জেড মাইনাস 1। এখানে তুমি জেড ইকুয়াল টু কত বসাবা, জেড ইকুয়াল টু -1 বসায় দিবা। সো জেড ইকুয়াল টু +1 একবার এখানে বসাবা এই ফাংশনে 1 বাই জেড প্লাস 1 এ, আর 1 বাই জেড মাইনাস 1 এ জেড ইকুয়াল টু -1 বসাবা। বসালে তোমার এটার ভ্যালুটা মনে হয় আসে এটার জন্য আসে হাফ, আর এটার জন্য আসে -1 এর জন্য আসে -1/2। সো হাফ মাইনাস হাফ 0 হয়ে যায়। সো 2 পাই আই ইন্টু 0, দ্যাট মিনস আমার এটার অ্যান্সারটা হচ্ছে 0। এটা মনে হয় আমি দেখিয়েছিলাম লাস্ট দিন। এখন কি এখানে কোনো কোয়েশ্চেন আছে বুঝতে? কস ইন্টিগ্রাল ফর্মুলা থেকে কিভাবে লিখলাম এটা, কস ইন্টিগ্রাল ফর্মুলাটার সাথে ম্যাচ করে এটা লিখবা। এটা তুমি দেখো কস ইন্টিগ্রাল ফর্মুলাটা এক্স্যাক্টলি কি ছিল, 1 বাই 2 পাই আই এফ অফ জেড জেড মাইনাস এ ডিজেড, দিস ইজ ইকুয়াল টু এফ অফ এ, এটা আমরা জানি। সো এটার সাথে এটা এখন এক্স্যাক্টলি ম্যাচ করলো, এখানে জেড মাইনাস এর জায়গায় জেড মাইনাস 1, আর এফ জেড বাকিটা কোনটা, এই ডিজেড ছাড়া বাকিটা এফ জেড, তার মানে 1 বাই জেড প্লাস 1টা আমার এখানে কি এফ জেড। আর পরেরটাতে আমি আবার এখন জেড মাইনাস 1 নিলাম, এখানে জেড ইকুয়াল টু 1টা হচ্ছে পোল, এখন আমি জেড ইকুয়াল টু আবার -1টা যখন পোল নিব, তাহলে নিচে থাকবে আমার এখানে জেড ইকুয়াল টু -1, তাহলে জেড প্লাস 1 থাকবে নিচে, এর ভ্যালু এখানে -1, আর এখানে এফ জেড হচ্ছে 1 বাই জেড মাইনাস এ। তাহলে এখন এই ফাংশন অফ জেড যেটা সেখানে একবার +1 বসাবা, আবার ফাংশন অফ জেড এখানে যেটা সেখানে একবার -1 বসাবা। সো জাস্ট তুমি পোল দুটা বসিয়ে দিবা, ফাংশনে পোল দুটা বসিয়ে দিলেই তোমার কি চলে আসে, এই যে তোমার এফ অফ এর ভ্যালু চলে আসে, দ্যাট মিনস এফ অফ +1 এবং -1। এখন এই দুটাকে অ্যাড করলে দেখা যায় 0 হয়ে যায়। সো দিস লাইন ইন্টিগ্রাল ইজ 0। এটা গেল একটা। আরেকটা হচ্ছে তোমাদের এক্সাম্পল 40, এটা ছিল হচ্ছে 6 এ। আচ্ছা এর পরেরটাতে আসি, নেক্সট ওয়ান ইজ এক্সাম্পল 46 গেল। 45টা দেখো, 45টা তোমরা এই মেথডে করো, এই যে সেকেন্ড মেথডটাতে, এই যে এটাতে, এটা তো এটা তো একই রকম প্রায় অলমোস্ট। কিরকম সেটা, প্রথমে পোল বের করবা, সিঙ্গুলারিটি জেড প্লাস আই জেড মাইনাস আই, জেড স্কোয়ার প্লাস 1 কে জেড প্লাস আই জেড মাইনাস আই লেখা যায়, আমি একটু বড় করে দিচ্ছি। আচ্ছা এখন জেড প্লাস আই জেড মাইনাস আই যখন দুটো সিঙ্গুলারিটি বের হলো, একটা জেড ইকুয়াল টু প্লাস আই, একটা মাইনাস আই। এখন আমি কি করব, প্রথমে আমি জেড ইকুয়াল টু সে মাইনাস আই এর জন্য যদি এই সিঙ্গুলারিটিটার জন্য ওরা প্রথমে যে প্রথমটা লিখেছে, যে প্রথমটা জেড প্লাস আই, দ্যাট মিনস জেড ইকুয়াল টু মাইনাস আই এর জন্য প্রথমে ওরা যে সিঙ্গুলারিটির জন্য বের করবা সেটাকে নিচে রাখবা, ওই ফ্যাক্টরটা নিচে রাখবা, এই যে জেড প্লাস আই। সো
আমি জেড ইকুয়াল টু মাইনাস আই জন্য যখন বের করবো তখন জেড প্লাস আইটা এই সিঙ্গুলারিটিটা নিচে থাকবে, আর বাকি ফ্যাক্টরটা মানে জেড মাইনাস আইটাকে উপরে নিয়ে যাবা। তাহলে ই টু দি পাওয়ার জেড বাই জেড মাইনাস আই আর জেড প্লাস আই ফ্যাক্টরটা নিচে এভাবে থাকলো। এটা একটা। আরেকটা হলো সেকেন্ডটা কি হবে, আরেকটা হচ্ছে আমি এখন জেড ইকুয়াল টু আই এর জন্য বের করবো, তাহলে জেড মাইনাস আইটা নিচে থাকবে কারণ এখানে জেড ইকুয়াল টু আই, এটা হচ্ছে পোল। সো যখন যেটা বের করবা সেটা নিচে রাখবা। জেড ইকুয়াল টু আই যখন পোল হবে তখন ওই পোলের করসপন্ডিং ফ্যাক্টরটা জেড মাইনাস আইটা নিচে রাখবা, মানে এই পোলটা যেখান থেকে আসে সেই ফ্যাক্টরটা কোথায় রাখবা, নিচে রাখবা। তাহলে এটা তোমার ম্যাচ করবে কার সাথে, কস ইন্টিগ্রাল ফর্মুলার সাথে, কারণ কস ইন্টিগ্রাল ফর্মুলাটা হচ্ছে জেড মাইনাস এ এফ জেড ডিজেড 1/2 পাই আই। তাহলে এটার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে দিস ইজ ইকুয়াল টু এফ অফ এ। তাহলে এখন আবার জেড প্লাস আইটা উপরে নিয়ে যাবা। তাহলে এখন আমার এফ জেড পেয়ে গেলাম। প্রথমটার জন্য এফ জেড হচ্ছে এটা ই টু দি পাওয়ার জেড বাই জেড মাইনাস আই, এই যে এফ জেড ফার্স্ট ইন্টিগ্রালের এফ জেড হচ্ছে ই টু দি পাওয়ার জেড বাই জেড মাইনাস আই। এখন তুমি এখানে জেড কত বসাবা, এখানে সিঙ্গুলারিটি কোন পয়েন্টে, নিচে জেড ইকুয়াল টু মাইনাস আই, এখানে জেড ইকুয়াল টু মাইনাস আই পুট করবা। আর পরেরটাতে তোমার বসাতে হবে কত, সেকেন্ডটাতে বসাতে হবে ই টু দি পাওয়ার জেড বাই, সেকেন্ডটা হচ্ছে জেড প্লাস আই, নিচে আছে জেড প্লাস আই, এখানে বসাবা জেড ইকুয়াল টু আই, এখানে বসাবা জেড ইকুয়াল টু আই। সো একবার ফাংশনে জেড ইকুয়াল টু প্লাস আই, একবার জেড ইকুয়াল টু মাইনাস আই। হ্যাঁ, এখানে মাইনাস আই, প্রথমটাতে মাইনাস আই, পরেরটাতে প্লাস আই। ফার্স্টেরটাতে মাইনাস আই, পরেরটাতে প্লাস আই। এই দুটা ফাংশন অফ জেড যেটা সেখানে বসিয়ে দিলা, এই যে ফাংশন অফ জেড বসিয়ে দিলে তুমি যে রেজাল্টটা পাবা সরাসরি এই রেজাল্টটা আসছে এরকম, ই টু দি পাওয়ার একটা আসছে প্লাস আই, একটা আসছে মাইনাস আই। সো ই টু দি পাওয়ার আই আর মাইনাস আই এর আবার ফর্মুলা আছে, সেটা কি, ই টু দি পাওয়ার আই মানে কি, cos i প্লাস cos 1 প্লাস i sin 1, এটা তো জানো। থিটার মান যদি 1 হয় ই টু দি পাওয়ার i থিটার ফর্মুলায় বসায় দাও, cos থিটা i sin থিটা, ই টু দি পাওয়ার i থিটার ভ্যালু ফর্মুলা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। তো এখানে থিটার ভ্যালু যদি 1 হয় তাহলে ই টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার i হচ্ছে cos 1 প্লাস i sin 1, ই টু দি পাওয়ার মাইনাস i হচ্ছে cos 1 মাইনাস i sin 1। এই দুটোকে সাবট্রাক্ট করলে আমার রেজাল্ট থাকে 2i sin 1। তাহলে তার সাথে এখন এই যে পাই ই টু দি পাওয়ার প্লাস আই ই টু দি পাওয়ার মাইনাস আই। আচ্ছা, সো তোমার এখানে চলে আসে এটা, এটা cos 1 sin 1 2i, এটা মাইনাস এটা করলে আসে মাইনাস করলে মানে সাইন কসটা চলে যায়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে 2i ঠিকই আছে, 2i sin 1 হয়। তো এই যে তার পাইটা তো এটার সাথে গুণ থাকবে। সো এইভাবে তোমরা বের করবা কস ইন্টিগ্রাল ফর্মুলা, এই একই নিয়মে সবগুলো অঙ্ক করতে পারবা। এরপরে এক্সাম্পল 47টা একটু দেখাই। এটা আছে জেড মাইনাস 1। আচ্ছা, এটা একটু আমি বলি, এখানে তোমার যে কার্ভ যেটা দেওয়া আছে সার্কেলটা, এই সার্কেলের সেন্টার হচ্ছে, এটা বের করে নিতে হবে। সার্কেলটা যে আমি বের করে দেখিয়েছি, জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসিয়ে মাইনাস আই এক্সটা রাখলাম, আইটা কমন নিয়ে ওয়াই মাইনাস 1। তাহলে এই সার্কেলের সেন্টার এখন কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। দিস ইজ মাই কার্ভ সি। এই সার্কেলটা মানে এই কার্ভটা সেন্টার হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর উপর থাকবে। তাহলে 0 1টা হচ্ছে এটার সেন্টার, এই যে 0 1 এটার সেন্টার হচ্ছে, এই সার্কেলের সেন্টার হচ্ছে, এই সার্কেলের সেন্টার 0 1। তাহলে এই 0 1 আমি সার্কেলটা ড্র করলাম, সেন্টার হচ্ছে 0 1 আর রেডিয়াস হচ্ছে 2, রেডিয়াস 2। এখন তোমাকে দেখতে হবে এই যে নিচে যে ডিনোমিনেটর যেটা আছে এই ইন্টিগ্রালের, এই ডিনোমিনেটর 0 করে তুমি সিঙ্গুলারিটি গুলো বের করে নিবা, পোল গুলো বের করে নিবা। তাহলে প্রত্যেকটা অঙ্কে আমরা ডিনোমিনেটর 0 করে পোল গুলো বের করবো। তাহলে জেড ইকুয়াল টু মাইনাস 1 আর জেড ইকুয়াল টু 2, এই দুইটা পোল আসলো। এখন জেড ইকুয়াল টু মাইনাস 1 কিন্তু ডাবল পোল, পোল অফ অর্ডার 2। এখানে কিন্তু জেড প্লাস 1 হোল স্কোয়ার আছে, এটা কিন্তু সিম্পল পোল না। দিস ইজ এ পোল অফ এ জেড প্লাস 1 হোল স্কোয়ার, এটা 0 মানে দিস ইজ এ জেড ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 1, এটা হচ্ছে পোল অফ অর্ডার 2। পোল অফ অর্ডার 2 থাকলে তখন কিন্তু আমার একটু চেঞ্জ হবে কস ইন্টিগ্রাল ফর্মুলায়। সেটা কি চেঞ্জ হবে সেটা আমি একটু দেখাচ্ছি। তোমাদের ডেরিভেটিভের ফর্মুলা করিয়েছিলাম, কস ইন্টিগ্রালের একটা ফর্মুলা আমার তোমাদের সেদিন দেখিয়ে দিছিলাম, কস ইন্টিগ্রালের ওই যে যখন আমি লাস্ট ক্লাসে ডেরিভেটিভের ফর্মুলাটা আমি আবার তাও রিপিট করি। এখন এই ফর্মুলাটা দিয়ে করতে হবে।
আচ্ছা, এটা হচ্ছে তোমার কসি ইন্টিগ্রাল ফর্মুলা যখন আমরা এফ অফ এ, আমরা নর্মালি সিম্পল পোলের জন্য এটা জানি ফর্মুলা 2 πi এফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড। এটা হচ্ছে ফর সিম্পল পোল কসি ইন্টিগ্রাল। আচ্ছা, এখন এই ফর্মুলাটারই একটা জেনারেলাইজড ইয়ে আছে, যদি একবার ডেরিভেটিভ করি তখন ফর্মুলাটা এরকম চলে আসে 1/2 πi এফ জেড সেকেন্ড টাইম আরেকবার ডেরিভেটিভ করলে 1/2 πi এফ জেড জেড মাইনাস এ হোল কিউব, এখানে ফ্যাক্টোরিয়াল 2 আসবে, এখন n টাইমস এর ফর্মুলাটা মনে রাখলেই হবে এফ এন এ ফ্যাক্টোরিয়াল 2 πi এফ জেড বাই, এখানে এক বেশি হবে জেড মাইনাস এর উপরে n+1 হবে। সো যখন n এর ডেরিভেটিভ তখন এখানে থাকবে সিঙ্গুলারিটির উপর থাকবে অর্ডার একটা বেশি n+1, আর ফ্যাক্টোরিয়াল আর ডেরিভেটিভ একই থাকবে। এখানে n, দেখো এখানেও n আছে, এই n আর এই n ফ্যাক্টোরিয়াল n সেম। সো এখানে এই যে এফ এন এতে যে তোমার ফাংশনের যে ডেরিভেটিভ আর ফ্যাক্টোরিয়াল সেম, শুধু এখানে সিঙ্গুলারিটির উপরে এক ডেরিভেটিভ বেশি, তাহলে ডিজেড। এই ফর্মুলাটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম, মানে এটা এখন তুমি এন এর ভ্যালু যখন এন এর ভ্যালু তুমি প্রথমটা কিভাবে পাও, এন এর ভ্যালু 0 বসালে প্রথমটা চলে আসে, তাই না? এই যে সিম্পল পোলের জন্য যেটা আসে, এন এর ভ্যালু 1 বসালে সেকেন্ডটা আসে। এই যে এন এর ভ্যালু যখন 1 বসে ফার্স্ট ডেরিভেটিভ আসে এফ প্রাইম এ এফ জেড জেড মাইনাস এন এর ভ্যালু 1 বসালে জেড মাইনাস এ হোল স্কোয়ার, এন এর ভ্যালু 2 বসালে থার্ডটা আসে। সো এন এর ভ্যালু 0 1 2 এভাবে বসাতে থাকলে আমরা পেয়ে যাব, হ্যাঁ, সবগুলো আস্তে আস্তে। তাহলে আমাদের জেনারেলাইজড এই ফর্মুলাটা যদি মনে রাখি, যখন পোল অফ অর্ডার 1 এর বেশি থাকবে, সিম্পল পোল না হয়ে যদি পোল অফ অর্ডার 2 থাকে, পোল অফ অর্ডার 3 থাকে, তুমি এখানে দেখতেই পাচ্ছ এই যে জেড মাইনাস এ হোল স্কোয়ারটা আছে, এটা তো সিম্পল পোল না। এখানে যখন জেড মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে কসি ইন্টিগ্রাল ফর্মুলাতে আমার চেঞ্জটা কি হলো? আগের মতো কি সেম থাকলো? না, এখানে একটা ডেরিভেটিভ চলে আসছে। আগেরটা ছিল এফ অফ এ, এখন হচ্ছে ফাংশনের ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এ, সিঙ্গুলার পয়েন্ট বা পোল। সো এই জেড মাইনাস এ হোল স্কোয়ার যখন এখানে থাকে, নিচে যখন পোল অফ অর্ডার 2 থাকে, তখন এখানে আসে তার ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ, ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ অ্যাট দ্য পোল। আচ্ছা, যখন এখানে 3 আসে, পোল অফ অর্ডার 3 থাকবে, তখন সেকেন্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পোল। সো আর সাথে একটা উপর একটা ফ্যাক্টোরিয়াল 2 চলে আসবে, কারণ ডেরিভেটিভ আর ফ্যাক্টোরিয়ালের অর্ডার সেম। আবার যখন ফ্যাক্টোরিয়াল এটা আরো আস্তে আস্তে যখন ডেরিভেটিভ বাড়তে থাকবে, এরপরেরটাতে থাকবে ফ্যাক্টোরিয়াল 3, এরপরেরটাতে থাকবে ফ্যাক্টোরিয়াল 4, এভাবে তোমার ফ্যাক্টোরিয়াল গুলো আসতে থাকবে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভে ফ্যাক্টোরিয়াল থাকে না, সেকেন্ড ডেরিভেটিভ থেকে ফ্যাক্টোরিয়ালটা শুরু হয়, কারণ এখানে 2 এখানেও 2, ফ্যাক্টোরিয়াল 2। ফার্স্ট ডেরিভেটিভে আসলে ফ্যাক্টোরিয়াল 1 যেহেতু আমরা আর লিখি না, আর এটা 1ই থাকে, আমরা এই জন্য ফার্স্ট ডেরিভেটিভে কোনো ফ্যাক্টোরিয়াল আমরা মানে লিখি না, এটা 1। মানে ফার্স্ট ডেরিভেটিভ আর তোমার এই সিম্পল পোলে যে তোমার যে ফর্মুলাটা, এই দুইটা অলমোস্ট সেম, শুধুমাত্র এখানে ডেরিভেটিভটা একটা বেশি, ফাংশনের জায়গায় শুধু ডেরিভেটিভ, বাট এই জায়গাটা মানে এই যে এই 2 πi আর এফ জেড এটা ঠিকই থাকবে, জেড মাইনাস এখানে একটা হোল স্কোয়ার থাকবে নিচে খালি, এখানে পোল অফ অর্ডার 2, সো এখানে ফার্স্ট ডেরিভেটিভ আসবে, পোল অফ অর্ডার 3 হলে সেকেন্ড ডেরিভেটিভ আসবে। তো এভাবে মনে রাখবা যে পোল অফ অর্ডার 2 এর জন্য ডেরিভেটিভ একটা কম, পোল অফ অর্ডার 3 এর জন্য ডেরিভেটিভ একটা কম, যখন অর্ডার 3 হবে পোল, তখন ডেরিভেটিভ হবে সেকেন্ড। এইভাবে তোমাদের এই ফর্মুলাটা জেনারেলটা মনে রাখলেই হয় আর কি, তাহলে সবগুলো করতে পারবে। এখন এইটা এই প্রবলেমটাতে এই যে
আমরা যেটা করছিলাম এটা ছিল তোমার জেড মাইনাস ওয়ান জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটা আমি একটু দেখাই। এটা ছিল এরকম জেড মাইনাস ওয়ান জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার জেড মাইনাস টু। এই হচ্ছে তোমার সার্কেলটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা আমার সার্কেল, দিস ইজ ইকুয়াল টু 4। তাহলে আমার এখন দেখবো কোন দুটা পোল আছে। এটা জেড ইকুয়াল টু আমার ছিল 0 1, সেন্টার হচ্ছে 0 1। তাহলে কোন দুটা পোল? জেড ইকুয়াল টু একটা হচ্ছে -1 পোল অফ অর্ডার 2 আর জেড ইকুয়াল টু 2 সিম্পল পোল। এখানে জেড ইকুয়াল টু 2 সিম্পল পোল আর এটা হচ্ছে ডাবল পোল বা পোল অফ অর্ডার 2। তাহলে কোনটা দেখো তো, যে এখানে জেড ইকুয়াল টু -1 কি আছে? এটা রেডিয়াস হচ্ছে 2, এই সার্কেলের রেডিয়াস। তাহলে এখানে কোন পোলটা, দুটাই কি ভেতরে আছে না কোনোটা বাইরে আছে? এইখানে এই যে 2, একটা বাইরে না, বাউন্ডারিতে আছে একটা 2 0 আর একটা -1 0, এইটা থাকবে তোমার ভেতরে। এই পোলটা আছে ভেতরে শুধু। বাউন্ডারিতে থাকলে কিন্তু কস ইন্টিগ্রাল ফর্মুলা কি হবে? অ্যাপ্লাই করা যাবে না, মানে 0 হবে। Cauchy integral formula can be applied only for the poles inside the curve C, যেগুলো কার্ভের ভেতরে আছে, বাউন্ডারির ভেতরে। বাট বাউন্ডারির উপরে বা বাউন্ডারির বাইরে থাকলে, কারণ Cauchy integral ফর্মুলাতে দেখবা আছে যে if কি আছে, fz is analytic inside a closed curve C and if there is a is a point, a একটা সিঙ্গুলারিটি within C এর ভেতরে যদি একটা সিঙ্গুলারিটি থাকে, হ্যাঁ, তখন আমরা এটাকে এই সিঙ্গুলারিটিটাকে এরকম একটা ছোট্ট সার্কেল দিয়ে এটাকে সেপারেট করে ফেলতে পারি। তখন লাইন ইন্টিগ্রাল ভ্যালুটা আমরা পেতে পারি যে ইনসাইড সি এর ভেতরের সব পয়েন্টে, মানে সি এর বাউন্ডারি এবং বাইরে যদি কিছু থাকে সিঙ্গুলারিটি, তাহলে সেগুলোর জন্য লাইন ইন্টিগ্রাল 0 হবে। সো ইফ এনি সিঙ্গুলারিটি lies on the boundary, not inside, the line integral will be 0 for that. So for z equal to 2, line integral is 0. আমরা বের করব না। z equal to 2 এর জন্য আমরা Cauchy integral ফর্মুলা তাহলে অ্যাপ্লিকেবল হবে না, যেহেতু এটা বাউন্ডারিতে আছে এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন শুধু আমরা বাউন্ডারির ভেতরে -1 0 যে z equal to -1 এ যেটা আছে সেটার জন্য আমরা একটার জন্য বের করব। এখন এখানে যেহেতু এটা ডাবল পোল, ডাবল পোলের জন্য কি হবে আমাদের? আবার চলে গেল। তাহলে কি প্রবলেম হচ্ছে আজকে? z -1 z plus 2 z minus 1 না, z equal to z minus 2 ছিল আর z plus 1 ছিল এখানে, z plus 1 whole square z minus 2 dz। এখন এটার জন্য আমরা z equal to পোল অফ অর্ডার 2 ছিল -1, এটা পোল অফ অর্ডার 2 যেহেতু আমার Cauchy ইন্টিগ্রালের কোন ফর্মুলা এখানে অ্যাপ্লিকেবল হবে সেটা আমরা দেখি কোনটা হবে। পোল অফ অর্ডার 2 হলে আমার জিনিসটা যে ডেরিভেটিভের ফর্মুলা চলে আসে, z minus a whole square fz dz 1/2 pi I, this is equal to f prime a। এই হচ্ছে ফর্মুলা আমার। এখন Cauchy ইন্টিগ্রালের ডেরিভেটিভের ফর্মুলা চলে আসছে এখানে f প্রাইম a, কারণ যখন পোল অফ অর্ডার 2 থাকে তখন এটা f অফ a না হয়ে কি হবে, এক কম, মানে ফার্স্ট ডেরিভেটিভ চলে আসে। আবার এখানে যদি অর্ডার 3 হয় তাহলে এখানে হয়ে যাবে সেকেন্ড ডেরিভেটিভ, এখানে একটা ফ্যাক্টোরিয়াল 2 চলে আসবে। সো আমার এটা হচ্ছে z equal to -1 is a pole of order
2, সো আমার এটা চলে আসছে। হ্যালো, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে তোমার আচ্ছা, এটা আমরা লিখতে পারি এইভাবে। তাহলে এটাকে দেখো, এটার সাথে এখন ম্যাচ করাবো। এই যে ফ্যাক্টর z+1 হোল স্কয়ার, এই পোল অফ অর্ডার 2, এটার জন্য আমি এখন যখন বের করব, যেটার জন্য বের করব সেটা সবসময় নিচে থাকবে। তাহলে আমার এটা থাকবে এরকম z+1, এই সিঙ্গুলারিটির জন্য আমি বের করব। এটাকে নিচে রেখে এক্স্যাক্টলি যে মিলে গেল, এখন এই যে তোমার এইটা মিলে গেল, এই যে এইটা আমি লিখলাম, নিচে রাখলাম, আর বাকি পুরাটাই উপরে নিয়ে যাব, z-2 z-1, এটা উপরে নিয়ে যাব dz। এই আগের অঙ্কের মতোই, আগে করেছিলাম সিম্পল পোলের জন্য, আর এখন পোল অফ অর্ডার 2, এটাই, আর ডিফারেন্স কিন্তু কিছু না, একই ফর্মুলা, একই নিয়মেই করছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে fz আমরা এখন পেয়ে গেলাম। fz কোনটা? দিস ইজ মাই fz, z-1 বাই z-2। এখন এটাকে যেহেতু আমার ফার্স্ট ডেরিভেটিভ, এটার মানে হচ্ছে এটা দিস ইজ অ্যাকচুয়ালি f প্রাইম অফ a, এর ভ্যালু হচ্ছে কত হবে? -1। এটা বের করব, এটাই আমাদের কাজ। দ্যাট মিনস আমার সরি, এখানে একটা 2πi গুণ দিয়ে দিব, কারণ এখানে 2πi তো এটাতে নাই ইন্টিগ্রালের মধ্যে, সো আমি এখানে একটা 2πi মাল্টিপ্লাই করে দেব। এই 2πiটাকে ওই পাশে নিয়ে গেলাম। সো 2πi ইন্টু f প্রাইম এ, এই যে f প্রাইম এ এর ভ্যালু এখন হচ্ছে এখানে পোল কত? পোল হচ্ছে এখানে z = -1, তাহলে এর ভ্যালু -1, তাহলে f প্রাইম -1 এইটা, আর 2πi এর সাথে থাকলো। তাহলে f প্রাইম -1 তো আমরা জানি না, এটা বের করে নিতে হবে। তো এখন fz আমরা এখান থেকে f প্রাইম z বের করব প্রথমে। এখান থেকে u বাই v তে করো বা uv যেভাবেই করো না কেন, তুমি uv তেও করতে পারো, এভাবেও নিয়েও করতে পারো, z-1 z-2। আমি যদি u বাই v তে করি, তাহলে প্রথমে আসে যে কোনো ভাবে করলেই হয়, প্রথমে আসে 1, পরেরটা আসে z-1, এটা থেকে থাকে -2 + 1 -1 বাই z-2 হোল স্কয়ার। এখন f প্রাইম অফ -1 এর ভ্যালু কত? এখানে বসায় দাও, -1/9 হয়, এই যে চলে আসলো। এখন তাহলে 2πi ইন্টু -1/9, দ্যাট মিনস এটাই তো অ্যান্সার হবে, 2/9πi। এই যে আমরা একটু দেখি অ্যান্সারটা, এটাই আসার কথা। যে এখানে আচ্ছা, এটাতে নাই, এটা আমার আরেকটাতে আছে। ঠিকই আছে, 2πi/9, এই যে অ্যান্সারটা দেওয়া আছে এখানে। তাহলে অঙ্কটা তো বুঝতে পারলে। স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? দেখো তো, এখন দেখা জি যাচ্ছে? ম্যাম, দেখা যাচ্ছে। এই যে পরের এই যে আমি যেটা করলাম, যে এখানে এভাবে করেছে যে z-1 z-2, এটা ডেরিভেটিভ করে তারপরে এই z ইকুয়াল টু যে নিচে যেটা এই পোলটা বসায় দিয়েছে। প্রথম দুইটা অঙ্কে ছিল ফাংশনে বসিয়েছে সিঙ্গুলারিটিটা, এখন কি করতে হবে? ফাংশনটাকে ডেরিভেটিভ করবো একবার, তারপরে সিঙ্গুলারিটিটা বসাই দিবা, পোলটা বসাই দিবা, শেষ, আর কিছু না, ডিফারেন্স আর কিছু না। আগে ছিল ফাংশন, যেহেতু পোল অফ অর্ডার 1 হচ্ছে শুধু f এ, আর এখন f প্রাইম a, এই ডিফারেন্স হচ্ছে এইটুকু, যে ফাংশনটাকে আগে ডেরিভেটিভ করে পরে পয়েন্টটা বসাতে হবে।
যেহেতু এখানে পোল অফ অর্ডার 2 বা 3 এরকম হলে আমাদের ডেরিভেটিভে বসাতে হবে, ফাংশনের ডেরিভেটিভ গুলোতে বসাতে হবে। সো এরপরে 48 যেটা আছে এটা দেখো একটু, এটা এরপরে আমি আরেকটা মেথডে চলে যাবো। এরপরে এটা হচ্ছে যে এই ইভালুয়েট দিস, দেখা যাচ্ছে না 48, দেখতে পাচ্ছ 48টা, এই যে 48 জি ম্যাম দেখা যাচ্ছে। এখানে দেখো 48, এখানে দেখো ডিনোমিনেটর 0 করে আমরা দুইটা পোল পেয়ে গেলাম, প্লাস আই মাইনাস আই। এখন ওরা দুইটা কার্ভ দিয়েছে, এখানে সেপারেটলি দুইটার জন্য দুইটা তোমার ইয়ে বের করেছে, মানে লাইন ইন্টিগ্রাল। তো প্রথমটার জন্য যে কার্ভটা দেওয়া আছে সেই কার্ভটা কিন্তু এখান থেকে তুমি দেখে বুঝতে পারবা না আসলে এটা সার্কেলটা কিরকম। তো তোমাকে এটা কিছু অনেকখানি মানে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। আগেরটা যেমন একটু সহজ ছিল যে একটা লাইন করলেই বোঝা গেছে সার্কেলের সেন্টার কত, রেডিয়াস কত। এখানে সেন্টার রেডিয়াস বোঝা যাচ্ছে না, তোমাকে একদম ডিটেলস জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই, জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই 1/, এটা করে এটা লসাগু করে তারপরে তোমাকে হোয়াট এভার ইউ ডু যা ক্যালকুলেশন যা দরকার, এই এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স প্লাস আই ওয়াই মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে এটাকে আবার রিয়েল ইমাজিনারি পার্ট সেপারেট করে আলাদা আলাদা দুইটাকে স্কোয়ার করলা, মড মড তুলে দিলে রিয়েল পার্ট স্কোয়ার ইমাজিনারি পার্ট স্কোয়ার হবে, এটা তো জানোই। এটা করা হয়েছে রিয়েল পার্ট স্কোয়ার ইমাজিনারি পার্ট স্কোয়ার, মডটা তুলে দিলাম, নিচেও মড তুলে দিলাম, আর রাইট সাইডে এখন স্কোয়ার হয়ে গেল 4। এখন এটাকে ক্রস মাল্টিপ্লাই করলাম, করে মানে ডানে বায়ে যা ক্যালকুলেশন ম্যাম সবকিছু একটু জুম করলে ভালো হতো, দেখতে বুঝে যায়। এটা সব সিম্পলিফাই করে দেখো, এখন দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। সব সিম্পলিফাই করলাম, করে দেখো সব কাটাকাটি গিয়ে ফাইনালি যেটা থাকে এখান থেকে তোমার এখানে আবার একটা হোল স্কোয়ার ফর্মুলা নিয়ে আসছে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা। এই ফর্মুলাটা ওরা এখান থেকে যে এটা হয়ে যায় আসলে a প্লাস বি মাইনাস সি, এরকম ফর্মুলা। a প্লাস বি হয়তো এখানে মাইনাস আসছে, যেহেতু একটা মাইনাস আছে এই ফর্মুলা করা হয়েছে, এটা তো জানো সবাই এই ফর্মুলাটা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কি 2ab 2bc না, 2ab জি ম্যাম। minus 2bc minus 2ca, এই ফর্মুলাটা করা হয়েছে। এন্ড প্লাস 2ab হবে না? এখানে প্লাস 2ab, হ্যাঁ থ্যাংক ইউ, প্লাস 2ab মাইনাস, হ্যাঁ থ্যাংক ইউ, মাইনাস 2c। আচ্ছা যাই হোক, এখন এখানে a প্লাস বি মাইনাস সি এর ফর্মুলা করে তারপরে ওরা এই যে দুই দিক থেকে কি করেছে এটাকে আবার এই পাশে নিয়ে আসছে। এটা ক্যালকুলেশনটা একটু ভালো করে করো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আবার ওরা ইয়ে করছে, a প্লাস বি মাইনাস বি, আবার a প্লাস বি মাইনাস বি, এখানে আবার কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এটাই পাশে নিয়ে আসলে না, এটাও করা লাগে না আসলে, এটা স্কোয়ার তুলে দিলেই তোমার এখানে প্লাস মাইনাস চলে আসে। এই 2i যেহেতু স্কোয়ার রুট আমার, সেহেতু এখানে প্লাস মাইনাস 2i, তো এখানে আসলে সার্কেল আসবে কিন্তু দুইটা, একটা না। এই প্লাস মাইনাস স্কোয়ার রুটের কারণে আমার এই প্লাস 2i একবার নিব, মাইনাস 2i নিব, তো প্লাস 2i মাইনাস 2i নিলে এখানে সার্কেল আসলে দুইটা আসে। এখানে y এর ভ্যালু একবার প্লাস আসে একবার মাইনাস আসে, সেখান থেকে তোমার দুইটা সার্কেলের সেন্টারও ডিফারেন্ট হয়, একটা হচ্ছে 0 1 একটা হচ্ছে 0 -1। সো এখানে +1 বসলে 0 1, আর এখানে -1 বলে আসলে 0 -1। সো +1 এর জন্য হচ্ছে -1 সেন্টার, আর -1 এর জন্য +1 সেন্টার। সো এই দুইটা সার্কেল রেডিয়াসটা সেম থাকে। এখন তুমি এই দুইটা সার্কেল ড্র করবা, যেখানে ড্র করা হয়েছে তোমার এই যে এখানে দেখো রেডিয়াস হচ্ছে √2, √2 কিন্তু রেডিয়াস মানে √2 মানে 1.41, মানে তোমার 1.5 এর চেয়ে একটু কম রেডিয়াস। তো এখন আমি এই দুইটা সার্কেল, একটা হচ্ছে এই যে 0 1, এই যে এই পয়েন্টটা আসলে 0 1 0 -1, এটা 0 -1, এটার সেন্টার হচ্ছে 0 1 ওয়াই অ্যাক্সিসের উপর। এই দুইটা সেন্টার আমি দিয়ে দুইটা সার্কেল ড্র করলাম, তারা এইভাবে সার্কেল দুইটা রেডিয়াস √2। এখন আমরা দেখবো যে এই দুইটা পয়েন্টের দুইটাই কি আছে এই মানে সার্কেলে, সেটা দেখবো। আচ্ছা জেড ইকুয়াল টু প্লাস আইটা কোথায় আছে? প্লাস আই মানে এই যে সেন্টার কিন্তু, এটা না? তাহলে অ্যাকচুয়ালি কার্ভের ভেতরে আছে, এটাই সেন্টারেই আছে। আর জেড ইকুয়াল টু মাইনাস আইও এখানেই আছে, মাইনাস আইটাও আছে। সো দুটো পয়েন্টই কার্ভের সার্কেল দুটার ভেতরে আছে। সো আমরা দুটোর জন্য এখন লাইন ইন্টিগ্রাল বের করব। প্রথমে তুমি জেড ইকুয়াল টু যে আগের মতো, এই যে ঠিক ঠিক আগে যে প্রবলেমটা করেছি সেম, এখন পারবা, বাকিটা কিন্তু ইজি। এখন এই যে 40 একদম 45 এর মতো, এক্স্যাক্টলি 45। তাহলে আলটিমেটলি এই ম্যাথ গুলো কুইজের মধ্যে চলে আসছে।
কস ইন্টিগ্রাল কসি পর্যন্ত বলেছিলাম তো তোমাদের কুইজ 14 তারিখে না? এই সেকশনে 14 তারিখে, আমাদের 15 বলেছে। হ্যাঁ, তো তোমাদের সময় আছে, আজকে তো শেষ হয়ে যাবে। এত এত বড় প্রবলেম হয়তো দিব না এখানে, এই প্রবলেমটা একটু বেশি বড়, হয়তো আমি কুইজে এত বড় গুলো দিব না, তবে যেগুলি ছোট ছোট আছে সেগুলো করে যাবে, যে একটু আগে দেখালাম। হ্যাঁ, এগুলো ফাইনালের জন্য বড়গুলো করবা, যেগুলো একটু মানে একটু কমপ্লিকেটেড কম, এখানে এই প্রবলেমটাই মনে হয় একটু বেশি বড়, বাকিগুলো কিন্তু ছোট ছোট সব। দেখো এই যে পরের গুলো সবই মানে এই ধরনের প্রবলেম গুলো তোমরা দেখবা, যেগুলো না মানে খুব তাড়াতাড়ি করা যায়। আমি কয়েকটা তোমাদের ই করে দিব, এক্সাম্পল নাম্বার দাগিয়ে দিব, ওগুলো করবা। আর এক্সারসাইজ থেকে হয়তো দু একটা কস ইন্টিগ্রাল ফর্মুলা দিতে পারি, দু একটা এক্সারসাইজ থেকে। আর তাও না পারলে যা ওয়ার্কআউট গুলোই দেখে যাও ভালো করে, অনেক অঙ্ক আসলে ওয়ার্কআউট দেখলেই না। তো এখন তোমরা এই যে বসায় দিবা, এখন এই যে জেড ইকুয়াল টু আই এর জন্য জেড মাইনাস আই এটা থাকবে নিচে, জেড প্লাস আইটা উপরে নিলা, আবার জেড বাই জেড মাইনাস আই, জেড প্লাস আইটা নিচে। তাহলে এখানে এটা হচ্ছে সিম্পল পোল, যেহেতু দুইটাই এখানে, এটা তো দুইটাই সিম্পল পোল, একটা হচ্ছে জেড ইকুয়াল টু প্লাস আই, আর একটা হচ্ছে জেড ইকুয়াল টু মাইনাস আই। সো দুইটা সিম্পল পোল, যেহেতু এটা সিম্পল পোল, আমার ওই কস ইন্টিগ্রালের সিম্পল পোলের জন্য যেটা আসবে জেড ইকুয়াল টু প্লাস আই বসবে, জেড ইকুয়াল টু মাইনাস এফ অফ জেড, যেটা এফ অফ জেড তুমি বসায় দিবা একবার, জেড বাই জেড মাইনাস আই, এটাতে বসায় দিবা জেড ইকুয়াল টু প্লাস আই, সরি এটা এটা প্লাসের জন্য প্লাস, তো জেড ইকুয়াল টু আই, আর এটাতে বসাবা জেড বাই জেড মাইনাস আই, যখন জেড ইকুয়াল টু আই সিঙ্গুলারিটি, তখন এটাতে বসবে মাইনাস আই। এই তো, ঠিক আছে। জি ঠিক আছে। সো এখন সরাসরি ফাংশনে বসিয়ে দিয়ে তোমার এই রেজাল্ট চলে আসে ওই আগের অঙ্কের মতো। সো এই, আর এরপরে সেকেন্ডটাও সোজা এটা তো আরো সহজ, জেড ইকুয়াল টু মাইনাস আই, তোমার ওটার কার্ভটা ছিল আরেকটা ডিফারেন্ট কার্ভ, এটার কার্ভ কিন্তু ডিফারেন্ট, এটা হচ্ছে সি জেড প্লাস আই, এটা সার্কেলটা বের করে নিবা, জেড প্লাস আই ইকুয়াল টু 1, এই সার্কেলটা কেমন হবে, জেড প্লাস আই ইকুয়াল টু 1, এটা তো ওয়াই অ্যাক্সিস এর উপর হবে, এক্স প্লাস আই ওয়াই, ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, সরি এক্স স্কোয়ার, এই যে মড, প্রথমে মড যদি আমরা করি তখন এটা এরকম হবে, mod this equal to 1, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এটার সেন্টারটা কোথায় আছে, 0 1, তাই না? না এটা প্লাস 1 নাকি, ও প্লাস 1, তাহলে 0 মাইনাস 1 হবে, 0 মাইনাস 1, 0 মাইনাস 1, তাহলে এই যে দেখো এই যে 0 মাইনাস 1 সেন্টার দিয়ে তোমার এখানে ড্র করা আছে, এই যে এটা, এই যে 0 মাইনাস 1 এটা হচ্ছে সেন্টারটা, 0 মাইনাস 1, তাহলে এখানে তোমার জেড ইকুয়াল টু, তোমার সিঙ্গুলারিটি কোনটা, জেড প্লাস আই, ফাংশন তো একই মনে হয়, হ্যাঁ একই ফাংশনের, সেম ফাংশন, তা সিঙ্গুলারিটি এখন দেখো কোনটা পোল কোনটা আছে, ভেতরে কোনটা আছে, প্লাস আইটা মাইনাস আইটা কোনটা, জেড ইকুয়াল টু আইটা বাইরে, জেড ইকুয়াল টু আইটা কিন্তু এই জায়গায়, জেড ইকুয়াল টু আইটা হচ্ছে আউটসাইড, মাইনাস আই আছে। আউটসাইড সি, এটা 0 হবে, আয়ের জন্য বের করবো না, কোনটার জন্য বের করবো, অনলি জেড ইকুয়াল টু মাইনাস আই লাইজ ইনসাইড সি, তাহলে জেড ইকুয়াল টু মাইনাস আই এর জন্য এই যে এটা নিচে রাখবো, জেড ইকুয়াল টু মাইনাস আই মানে জেড প্লাস আই, এই ফ্যাক্টরটা নিচে রাখবো, এটার জন্য আমি বের করব, আর জেড মাইনাস আইটা উপরে নিয়ে যাব, তাহলে আমার এফ অফ জেড হচ্ছে এটা, এফ অফ জেড হচ্ছে এটা। এখন এই এফ অফ জেড এর জায়গায় তুমি জেড ইকুয়াল টু মাইনাস আই বসিয়ে দিবা, ইউ গেট দ্য অ্যান্সার, 2 পাই আই মাল্টিপ্লাই করবা, শেষ, ক্লিয়ার? কোনো প্রবলেম আছে এখানে? যখন যে সিঙ্গুলারিটিটা জন্য বের করবা সেটা নিচে রাখবা, আর বাকিটাকে উপরে নিয়ে যাবা, তাহলে সেটাই ফাংশন অফ জেড, বাকিটাই হচ্ছে ফাংশন অফ জেড, প্রত্যেকটা অঙ্কে সেম। সিঙ্গুলারিটিটা বা পোলটা বসায় দিবা ফাংশনের মধ্যে, যদি সিম্পল পোল হয়, আর যদি পোল অর্ডার 2 3 হয় তাহলে আবার ডেরিভেটিভের ফর্মুলা, ফাংশন অফ এফ এর জায়গায় তখন আসবে এফ অফ এফ প্রাইমে আসতে পারে, এফ ডাবল প্রাইমে আসতে পারে, আর ফ্যাক্টোরিয়াল গুলো আবার খেয়াল রাখবা, ফ্যাক্টোরিয়াল গুলো কিন্তু থাকবে ডেরিভেটিভের ফর্মুলায়, ফার্স্ট ডেরিভেটিভে থাকে না, সেকেন্ড হয়ে গেলে থাকে, যেমন এখানে একটা আছে, এটার অঙ্কটার 50, কিন্তু 50 এটা পরের পোর্শনটাই যে যেমন আছে,
z cube minus 1 whole square 0. এখানে তোমরা পোল বের করবা, এখান থেকে অবশ্য এখানে ডাবল পোলে, যে এটা ডাবল পোল, এবং এটা কি আছে, এই সার্কেলটা হচ্ছে সেন্টার হচ্ছে 1 0, তাহলে এই যে এই পয়েন্ট, এই পোলের জন্য বের করতে হবে রেডিয়াস কত, এটা রেডিয়াস 1। আচ্ছা, ও রেডিয়াস এখানে কত দেওয়া আছে? আচ্ছা, এটার পরের প্রশ্নটা কই? জেড ইকুয়াল টু, একটা হচ্ছে 1 আরেকটা হচ্ছে, এটা তো 2, তাহলে এখানে 2। আচ্ছা, এখানে তাহলে এই পয়েন্টটা রেডিয়াস 1, তাহলে এটার বাকি পোর্শনটা কোথায় আমি একটু দেখি। এটা 47 to 49 করলাম, এখন 50। আচ্ছা, 50, 50 তো এটা না, আচ্ছা এটা দেখি আমার এটা কোন বই থেকে নেওয়া হয়েছে, এটা কি এইখানে আছে, দেখি। তোমাদের কাছে কি এইচ কে দাসের বইটা আছে সবার কাছে এখন? আমার এই এক্সাম্পল গুলো এখন নাম্বার গুলো মিলে কিনা দেখি আমি। 50 ছিল এটা, এখানে 50 নাম্বার। কত নাম্বার পেজ? ও, এটার সাথে আবার নাম্বার মিলে না, এটা তাহলে আমি কোন, এটা মনে হয় আমার, এটা সফট কপির সাথে আবার নাম্বারে মিলছে না। সফট কপিতে এক্সাম্পল 50 যেটা আছে, এটা দেখতেছি ডিফারেন্ট প্রবলেম। আর ওইটা এক্সাম্পল 50, এটা ওইটা মনে হয় তাহলে বইয়ের। এখন ওই বইটা তো আমার কাছে নাই, তোমরা একটু দেখতে পারো ওই বইয়ে এই ম্যাম প্রবলেমটা। কমপ্লেক্স নাম্বারের সময় সেম প্রবলেম গুলো ছিল ম্যাম। আপনার ইয়াতে লেকচার শিটে 1 নাম্বার দেওয়া, মানে বইয়ে আরেক নাম্বার, আচ্ছা মিল নাই আর কি। আচ্ছা, আমি একটা কাজ করব, আমার এখন আপাতত যে সফট কপিটা হাতে আছে এইখানটা, তাহলে আমি তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে ওইগুলো পাঠিয়ে দিব। হ্যাঁ, তো ওই প্রবলেম টাইপের যেগুলো আছে সেগুলো করবা। জি ম্যাম, এটা করলে ভালো হবে। আরেকটা নাহলে করতে পারো, তোমাদের কাছে বইয়েটা যদি থাকে, আহ
তোমরা শুধু কস ইন্টিগ্রাল থিওরেমের যে কটা প্রবলেম আমাকে যদি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারো সেটাও ভালো হয়। যদিও এখানে হয়তো জেড কিউবের এটা হয়তো কোথাও আছে, আমি এখানে দেখতে পাচ্ছি না, খুঁজতে হবে। আচ্ছা, যেহেতু নাম্বারগুলি আমার মিলছে না নাম্বারগুলি একটু ওলট পালট আছে আর কি। ওইখানে এটা তো সফট কপি, তো আগের বই, তো এটার সাথে এই জন্য নাম্বারে ম্যাচ করে না, হয়তো পরের দিকে থাকতে পারে। আরো পরেও প্রবলেম আছে, যে পিছনের দিকেও আছে আরো, ট্রান্সফরমেশনের পরে এই যে এখানে পিছনের দিকে ট্রান্সফরমেশনের পরে এই যে রেসিডিউ বের করেছে, এই যে এইসব ফর্মুলা আছে। এখানেও তোমার লাইন ইন্টিগ্রাল, এখানেও অনেক অঙ্ক আছে যেগুলি। এই যে আমার মনে হয় এটা কি, এটা ছিল জেড স্কোয়ার প্লাস 1 হোল কিউব। তোমরা এই অঙ্কগুলো আরেকটা, আমি সহজ আরেকটা নিয়ম দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমরা রেসিডিউ থিওরেম দিয়ে করলে আরো সহজ হয়ে যায়, রেসিডিউ বের করে। তো এখন রেসিডিউ ক্যালকুলেশনটা কিভাবে আসে সেটা আমি লরেন্স সিরিজ যখন পড়াবো, টেইলর সিরিজ, লরেন্স সিরিজ, তখন আমরা ক্যালকুলেশনটা দেখাবো রেসিডিউটা কি। এখন রেসিডিউটা অ্যাকচুয়ালি একটা সিরিজ এক্সপানশন থেকে আসে, ইনফাইনাইট সিরিজ, যেটাকে আমরা লরেন্স সিরিজ বলি, ওটা আমাদের আছে সিলেবাসে। ওইটা পড়ার পরে আমি ওইটা দেখাবো যে রেসিডিউটা কিভাবে আসে, রেসিডিউ। কিন্তু এখন রেসিডিউ ইউজ করে, রেসিডিউ থিওরেম ইউজ করে তোমরা এই লাইন ইন্টিগ্রাল গুলো বের করতে পারো। এখন আমরা মনে হয় তোমাদেরকে প্রথম দিকে ক্লাসে, মানে সিঙ্গুলারিটি যখন পড়াই, তখন আমি তোমাদেরকে রেসিডিউর একটা ক্যালকুলেশনের ফর্মুলা লিখে দিছিলাম, রেসিডিউ বের করার ফর্মুলা। সেটা হচ্ছে যে এরকম, ওইটা দিয়ে কিন্তু এই যে ধরো পোল অফ অর্ডার 3, 4 যখন এরকম থাকে, ধরো এইগুলো খুব ওগুলো আরো কস ইন্টিগ্রাল ফর্মুলা আছে, এগুলো দিয়ে করলে, এই রেসিডিউ থিওরেম দিয়ে করলে অনেক সহজ হয়। ধরো এই যে কিউবিক অর্ডারের একটা পলিনোমিয়াল আছে জেড স্কোয়ার মাইনাস 1 হোল কিউব, তো এই ধরনের ফাংশন উপরে হয়তো আছে জেড প্লাস 1। তো এইরকম ফাংশন গুলো যখন এরকম অর্ডার অনেক বেশি হবে, 3, 4 এরকম, জেড স্কোয়ার মাইনাস 1, এই প্রবলেম গুলো কস ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে না করে, যদি কিছু বলা না থাকে কোয়েশ্চেনে, বেটার হচ্ছে রেসিডিউ থিওরেম অ্যাপ্লাই করলে অনেক সহজ হয় এগুলো বের করার। কারণ এগুলো তুমি যখন সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, এটা থার্ড অর্ডার আছে, পোল অফ অর্ডার 3, এগুলোকে এখন তুমি যদি আবার সেকেন্ড ডেরিভেটিভের ফর্মুলা চলে আসবে, তো তখন আবার এই ফাংশনকে সেকেন্ড ডেরিভেটিভ করতে গেলে অনেক সময় দেখা যায় যে মানে অনেক বড় হয়ে যায়, সময় বেশি লাগে। তো কস ইন্টিগ্রাল ফর্মুলা সেক্ষেত্রে একটু মানে কমপ্লিকেটেড হয়ে যায়, মানে টাইম কনজিউমিং। তো রেসিডিউ আমরা বের করব, রেসিডিউ বের করার কালকে স্টার্ট করে আছে, কালকে সিম্পল পোল, এটা লিখে দিই শুধু, সিম্পল পোলের জন্য রেসিডিউ হচ্ছে, অ্যাকচুয়ালি আমি যে বললাম, আমরা রেসিডিউ ক্যালকুলেশনটা আমরা যখন লরেন্স সিরিজ পড়বো তখন দেখাবো। এখন রাইট নাও আমি যেহেতু লরেন্স সিরিজ এখন আমি পড়াচ্ছি না, আমি এটা শেষ হয়ে গেলে লরেন্স সিরিজে যাব, তখন দেখাবো যে অ্যাকচুয়ালি রেসিডিউটা আসে কোত্থেকে। একটা সিরিজের লেফট ওভার যেটা, সেটাই রেসিডিউ, সেটা ক্যালকুলেশন সিরিজ থেকে আসবে। কিন্তু সেই রেসিডিউটা আসে যে ফর্মুলা দিয়ে, সেটা হচ্ছে একটা সিঙ্গুলারিটি জেড ইকুয়াল টু অ্যাট জেড ইকুয়াল টু এ তে, সিম্পল পোলের জন্য আমার লিমিট জেড টেন্স টু এ জেড মাইনাস এ এফ জেড, এটা হচ্ছে তোমাদের দেখবা যে সিঙ্গুলারিটি যখন পড়িয়েছে এই ফর্মুলাটা লেখা আছে রেসিডিউ। আচ্ছা, এটা রেসিডিউ ফর সিম্পল পোল যদি পোল অফ অর্ডার 1 হয়, আর রেসিডিউ ফর পোল অফ অর্ডার 1 এর চেয়ে বেশি আপ টু এম পর্যন্ত, ধরো আমি অর্ডার এম বললাম, জেনারেলাইজড আমরা যেটা লিখি, কারণ অর্ডার 2, 3 আলাদা করে লিখে লাভ নাই, আমি একটা জেনারেল ফর্মুলা লিখবো রেসিডিউর, যেটা সব অর্ডার 1 থেকে শুরু করে এম পর্যন্ত, যত অর্ডার এম এর ভ্যালু 1, 2, 3 যাই হোক না কেন, তাহলে সেটার জেনারেলাইজড ফর্মটা হচ্ছে লিমিট জেড ইকুয়াল টু এ, সিঙ্গুলারিটিটা জেড ইকুয়াল টু এতেই ডি
1 by m minus 1 factorial dz to the power m minus 1, এটা থাকবে z minus a to the power m fz। এই হচ্ছে ফর্মুলা পোল অফ অর্ডার m, এটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা, এটা মুখস্থ রাখবা রেসিডিউ বের করার। এখন রেসিডিউ এই ফর্মুলাটাতে অ্যাপ্লাই করে রেসিডিউ বের করতে পারলে আমরা রেসিডিউ কেন বের করব, কারণ এটা হচ্ছে রেসিডিউ অফ ফর পোল অফ অর্ডার m, m এর ভ্যালু তুমি যদি 1 বসাও তখন তুমি পেয়ে যাবা এই প্রথমটা, এটা পেয়ে যাবা, দেখো এটা থেকে এটা আসে ফর m equal to 1, m equal to 1 বসালে প্রথমটা আসে z minus a fz, সিম্পল পোল যেটা আসে পোল অফ অর্ডার 1। সো m এর ভ্যালু 1 হওয়া মানে সিম্পল পোল, তখন সরাসরি সিম্পল পোল হলে এটা ইউজ করবা। আর যখন পোল অফ অর্ডার 2, 3, 4 তখন এটা ইউজ করবা, m এর ভ্যালু 2 বসায় দিবা। ধরো এখানে m ইকুয়াল টু যখন 2 হবে তখন এখানে চলে আসবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 লিমিট z টেন্ডস টু a, এখানে চলে আসবে d বাই d, এখানে m এর ভ্যালু 1 হলে সিম্পল পোল, m এর ভ্যালু 2 হলে 2 মাইনাস 1 d বাই dz, আর z মাইনাস a হোল স্কোয়ার, এখানে 2 হবে f অফ z। এইটা তখন পোল অফ অর্ডার 2 এর জন্য হবে এরকম z মাইনাস a হোল স্কোয়ার এফ জেড, আর বাইরে থাকবে ডি বাই ডি জেড। সো আমার তখন এই পুরাটা ডেরিভেটিভ করে ইউভি মেথডে ডেরিভেটিভ করে আমি লিমিটটা ক্যালকুলেট করব, লিমিট বসায় দিলে আমি রেজাল্ট পেয়ে যাবো। সো এইগুলো আমরা অঙ্ক করে দেখাবো। এখন এখানে আমরা রেসিডিউ বের করব কেন, তার কারণ হচ্ছে রেসিডিউ থিওরাম আছে একটা, সেটা আমরা ইউজ করে ইন্টিগ্রাল গুলো, রেসিডিউ থিওরাম যেটা হচ্ছে বলছে যে if C is any closed curve and if there are singularities or poles inside C, এখানে ধরো C1, C2, এই C3, এই কার্ভ গুলো ধরো এইখানে পোল আছে, ইনফাইনাইট নাম্বার অফ পোল থাকতে পারে একটা ক্লোজ কার্ভ সি এর ভিতরে, তাহলে এই লাইন ইন্টিগ্রাল অ্যালং সি এটার ভ্যালুটা হয়ে যাবে fz dz। এখানে কিন্তু শুধু fz dz, লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য ক্লোজ কার্ভ সি ইজ ইকুয়াল টু 2 pi I sum of residues at the poles। এই প্রত্যেকটা পোলে, এই যে সিঙ্গুলারিটিতে এই প্রত্যেকটা পোলে আমি রেসিডিউ বের করব সেপারেটলি করে, সবগুলোকে সাম করে 2 পাই আই দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমি লাইন ইন্টিগ্রাল অ্যালং দ্য ক্লোজ কার্ভ সি পেয়ে যাব। এই fz dz এখানে কিন্তু আছে fz dz, এখানে কিন্তু ওইটা না fz বাই z মাইনাস এরকম না, কস ইন্টিগ্রাল ফর্মুলার মতো না, এটা পুরাটাই হচ্ছে ফাংশন। এখানে কিন্তু ওই fz বাই z মাইনাস এটা না, এটা হচ্ছে ফাংশন অফ z dz, লাইন ইন্টিগ্রাল অ্যালং সি ইজ ইকুয়াল টু 2 পাই আই সাম অফ দ্য রেসিডিউস। সো তোমাকে যদি সেম যে অঙ্কটা আমরা মানে কস ইন্টিগ্রাল ফর্মুলা যেগুলো করেছি সবগুলো অঙ্ক আমরা রেসিডিউতে করতে পারবো সবগুলো, এটা আরো বেশি সহজ, কারণ এখানে তুমি শুধু পোলের ফর্মুলাটা ইউজ করবা, পোলের ফর্মুলাটা ইউজ করবা আর কিছু না, পোল বের করা সরি রেসিডিউ বের করার ফর্মুলাটা ইউজ করবা। পোল মানে ধরো আমার এখানে তুমি এর আগে যেটা করেছো একটা অঙ্ক জেড বাই জেড, এই যে এরকম একটা অঙ্ক ধরো করেছো 46 যেটা ছিল বা 47 যেটা ছিল, জেড প্লাস 1 জেড মাইনাস 1, এটা ছিল আমার লাইন ইন্টিগ্রাল, এটা তুমি কস ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে করেছো। এখন আমরা এটা রেসিডিউ থিওরাম অ্যাপ্লাই করে যদি করি, রেসিডিউ থিওরাম, তখন কি হবে, তুমি জেড ইকুয়াল টু, এখানে ক্লিয়ার যে -1 একটা পোল আর জেড ইকুয়াল টু +1 একটা পোল। এখন আমরা কি করব, রেসিডিউ বের করব, শুধু রেসিডিউ বের করব, রেসিডিউ সেপারেটলি জেড ইকুয়াল টু +1 দে আর সিম্পল পোল, এগুলো হচ্ছে সব সিম্পল পোল। সিম্পল পোল মানে আমার তখন ফর্মুলাটা কি আসবে, রেসিডিউ এট জেড ইকুয়াল টু 1, এটা আসবে লিমিট z টেন্ডস টু 1, 1 এর জন্য যেহেতু বের করছি, আমার সিম্পল পোলের জন্য ফর্মুলাটা এরকম, z মাইনাস a এর ভ্যালু হচ্ছে 1, z মাইনাস যে এর ভ্যালু 1, যেহেতু z ইকুয়াল টু 1 এ বের করছি, fz কত, fz হচ্ছে আমার পুরাটা, এখানে এই dz বাদ দিয়ে বাকিটাই হচ্ছে fz, তাহলে আমার fz হচ্ছে 1 বাই z মাইনাস 1 z প্লাস 1, এখানে ফাংশন হচ্ছে এখন পুরোটা, dz বাদ দিয়ে বাকিটাই হচ্ছে fz। এখন এই দুইটা আমি ই করব, এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে লিমিট এখন যদি বসাই এটার ভ্যালু আসে 1 বাই জেড প্লাস 1, মানে এটা আসে হাফ। আবার সিমিলারলি তুমি যদি রেসিডিউ এট জেড ইকুয়াল টু -1 এ বের করতে চাও, সেম একই জিনিস, এটার ভ্যালু হাফ আসলো। এখন আমি যদি আবার আরেকটা পোলের জন্য বের করতে চাই, -1 এর জন্য বের করতে চাই, তখন আমি এখানে বসায় দিব -1,
যেহেতু দুটাই সিম্পল পোল, এখানে আমি বসিয়ে দিব +1, এখানে +1 তো আছে। আমার এখন দেখো এটা ক্যান্সেল হয়ে যায়, +1 ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখানে থাকে লিমিট z টেন্ডস টু -1, 1/z -1, এটার ভ্যালু আসে -½ সো এখন আমার তাহলে লাইন ইন্টিগ্রালের ভ্যালুটা কত হবে? 2πi সাম অফ দ্য রেসিডিউস। রেসিডিউ ফার্স্ট পোলের জন্য আসছে হাফ, সেকেন্ড পোলের জন্য আসছে -½ 2π দিয়ে মাল্টিপ্লাই করলে দুটা তো 0 হয়ে যায়, দ্যাট মিনস তোমার অ্যান্সার 0। সো তুমি দেখো কস ইন্টিগ্রালের প্রত্যেকটা ফর্ম অঙ্কই কিন্তু তুমি রেসিডিউ দিয়ে করতে পারো, এটা আরো বেশি সহজ। ঠিক আছে, শুধুমাত্র তোমরা রেসিডিউ গুলো বের করবা, আর কিছু না। রেসিডিউর ফর্মুলা দিয়ে রেসিডিউ গুলো বের করবা। যতগুলো পোল ওই কার্ভের ভেতরে থাকবে প্রত্যেকটার জন্য রেসিডিউ বের করবা। যেগুলো বাউন্ডারিতে বা বাইরে থাকবে সেগুলোর জন্য বের করার দরকার নাই, 0 হবে। শুধুমাত্র ইনসাইড বলা আছে, যেগুলো ভেতরে থাকবে কার্ভের। ঠিক আমরা কস ইন্টিগ্রালে যেভাবে করেছি, যেগুলো যে পোলগুলো ভেতরে থাকে সেগুলোর জন্য যেমন আমরা কস ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে আমরা ইন্টিগ্রালের ভ্যালু বের করেছি। আর এখন একই জিনিস, যেগুলো তোমার কার্ভের ভেতরে থাকবে সেই পোলগুলোর জন্য সেপারেটলি প্রত্যেকটা পোলের জন্য রেসিডিউ বের করে সবগুলো রেসিডিউকে অ্যাড করে তাকে 2πi দিয়ে মাল্টিপ্লাই করলে ইউ গেট দ্য রেজাল্ট। দ্যাটস অল, শেষ। আজকে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা নেক্সট দিন হয়তো আরো দু একটা অঙ্ক রেসিডিউ থেকে দেখাবো, তারপর আমরা টেইলর সিরিজটা করে ফেলবো নেক্সট দিন। তাহলে তোমাদের কি কস ইন্টিগ্রাল ফর্মুলা পর্যন্ত রাখবো নাকি রেসিডিউ থাকবে, মানে রেসিডিউ অপশনটা রাখবো কুইজে? আর তোমরা যেটা বলো, রেসিডিউটা বেশি সহজ আর কি, মানে তুমি প্রত্যেকটা অঙ্ক রেসিডিউ করে দিয়ে করে দেখবা আজ আরো, কারণ রেসিডিউতে শুধু রেসিডিউটা বের করা লাগে, আর কিছু লাগে না। আরেকবার বলতে? কোনটা? এটা? আচ্ছা, কোন জায়গাটা বলো? রেসিডিউ থিওরামটা হচ্ছে, আমি রেসিডিউ থিওরামটা বলি। এই যে ক্লোজ কার্ভ যেটা দেওয়া থাকে আমাদের, একটা লাইন ইন্টিগ্রাল, তো একটা ইন্টিগ্রাল তো দেওয়া থাকে fz dz, ধরো এটা একটা লাইন ইন্টিগ্রাল দেওয়া আছে, আর একটা কার্ভ দেওয়া আছে সি কার্ভটা দেওয়া আছে, সেটা একটা সার্কেল, এরকম একটা কার্ভ। যে আমরা করলাম না কস ইন্টিগ্রালের ফর্মুলাতে, সিটা তোমার তো একটা সার্কেল দেওয়া থাকতো না সবসময়, যেটা আমরা দেখতাম ওই সার্কেলের ভেতরে আছে কিনা পোলগুলো। সো সেই কার্ভ সিটা দেওয়া আছে, আর ফাংশন অফ fz dz এটা দেওয়া আছে। এখন বলা আছে যে এই ফাংশনটা যদি ইফ fz ইজ অ্যানালাইটিক at all points inside C except the finite number of poles, এখানে এই পোল ছাড়া বাকি সব পয়েন্টে ফাংশন অ্যানালাইটিক। এখানে এই সার্কেলের ভেতরে যতগুলো মানে তোমার সিঙ্গুলারিটি আছে বা পোল আছে সেগুলো বাদ দিয়ে বাকি সব জায়গায় ফাংশন অ্যানালাইটিক, এই যে এই রিজিয়নে অ্যানালাইটিক। কিন্তু এই পোলগুলোতে ফাংশনটা তো অ্যানালাইটিক না, সেই জন্য আমরা কি করছি, আমরা এই যে এটাকে এরকম বাউন্ডারি করে এরকম এক একটা ছোট ছোট সার্কেল বানায় ফেলছি, সেপারেট করে ফেলছি। এখন লাইন ইন্টিগ্রাল তাহলে অ্যালং দা এই বড় বাউন্ডারি, এই যে যেটা সি, এই লাইন ইন্টিগ্রাল অ্যালং সি ফাংশনটা fz dz দেওয়া আছে, কি হবে? ফাইনাইট নাম্বার অফ সিঙ্গুলারিটি থাকতে পারে এই কার্ভের ভেতরে, এগুলো হচ্ছে পোল সব, এই যে যেগুলো আমি এগুলো দিজ আর অল পোলস। তাহলে fz dz এর ভ্যালুটা আসবে 2πi sum of the residue of all the poles, sum of the residues of all poles inside C, অবশ্যই C এর ভিতরে, ইনসাইড। এই তো এটাই হচ্ছে তোমার রেসিডিউ থিওরাম। রেসিডিউ থিওরামের স্টেটমেন্টটা তোমাদের যে বইয়ে আছে দেখবা, এটা তোমাদের কোনো একটা জায়গায় আছে, আমি এখানে ক্লাস নোটে দিয়ে দিব। এই যে তাহলে আমি এখন কি করব, প্রত্যেকটা পোলে কি বের করব, রেসিডিউ গুলো বের করব সেপারেটলি। আর এফ অফ জেড ডিজেডটা তো দেওয়াই আছে, এটা তো তোমার তোমার যে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা। হ্যাঁ, এই যে তোমাদের এখানে এই যে পোল অ্যান্ড রেসিডিউস,
এই যে এখানে পোলের এই যে রেসিডিউ, এই যে এই স্টেটমেন্টটা দেখো, তোমাদের বইয়ে আছে এটা কোথাও একটা জায়গায়। এই যে residue theorem, if fz is analytic in a closed curve C except at finite number of poles, এই যে ভিতরে যে এক একটা পোল দেওয়া আছে, দেখতে পাচ্ছ ছবিটা? এই যে residue theorem, Cauchy's residue theorem, জি ম্যাম দেখা if যাচ্ছে। z is analytic, এই যে ক্লোজ কার্ভ C, বাইরেরটা হচ্ছে C, এই যে এটা হচ্ছে বাইরের কার্ভটা, যেটা এই যে বড় কার্ভটা, এটা হচ্ছে C। তাহলে fz dz is analytic inside a closed curve C except at finite number of poles, এই ভেতরে পোলগুলো ছাড়া বাকি সব জায়গায় এই রিজিয়নে অ্যানালাইটিক, শুধু পোলগুলো বাদ দিয়ে। তাহলে দেন fz dz এর ভ্যালুটা কত হবে? এটা লাইন ইন্টিগ্রালের ভ্যালু অ্যারাউন্ড দ্য ক্লোজ কার্ভ C হবে 2 pi I sum of the residues at the poles within C, মানে C এর ভেতরে যেগুলো থাকবে, বাইরে বা বাউন্ডারিতে থাকলে সেগুলোর জন্য 0 হবে। সো ভেতরের গুলোর জন্য তুমি আলাদা আলাদা রেসিডিউ ক্যালকুলেট করবা, করে তুমি পেয়ে যাবা, শেষ। এবং এখানে দেখো এই অঙ্কটা যে করা হয়েছে রেসিডিউ দিয়ে, এক্সাম্পল 111, এই যে z ইকুয়াল টু একটা পোল 0, একটা পোল হচ্ছে z ইকুয়াল টু 2, এখন 0 আর 2, আর সার্কেলটা হচ্ছে রেডিয়াস 1 এর সার্কেল, সেন্টার হচ্ছে অরিজিন। তাহলে এখানে কোন পোলটা বাইরে আছে? শুধু 0টা ভেতরে আছে, z ইকুয়াল টু 0টা, আর z ইকুয়াল টু 2টা এটা হচ্ছে 1 রেডিয়াস অফ সার্কেলের বাইরে, এখানে z ইকুয়াল টু 2টা তো বাইরে আছে। সো ধরো এখানে 2, তো এই পোলটা যেহেতু বাইরে আছে এটার জন্য আমরা বের করব না, আমরা শুধু একটা পোলের জন্য রেসিডিউ বের করব, সেটা z ইকুয়াল টু 0। তাহলে এখানে তোমার এই যে দেখো রেসিডিউটা ওরা ফর্মুলা দিয়ে বের করে দেখিয়েছে। এখানে লিমিট z টেন্ডস টু 0 আমরা কিভাবে বের করলাম? z ইকুয়াল টু 0 তে রেসিডিউ, z টেন্ডস টু 0 দিব, লিমিটটা নিব 0 তে, ওই যে সিঙ্গুলারিটি যেটা, এটা লিমিটটা নিব এই পয়েন্টে z টেন্ডস টু 0, আর এখানে থাকবে z মাইনাস a, ফর্মুলাটা মনে রাখবা, z মাইনাস a আমার fz এর জায়গায় হচ্ছে 0, fz কত, মানে আমি যদি ফর্মুলাটা আগে লিখি তাহলে এখানে a fz এটা হচ্ছে আমার ফর্মুলা, হ্যাঁ এটা হচ্ছে ফর্মুলা, আগে ফর্মুলাটা লিখবা তাহলে ভুল হবে না। এখন এর ভ্যালু এখানে কত? এ হচ্ছে 0, তাহলে লিমিট z টেন্ডস টু 0 তে আমার রেসিডিউটা হবে z টেন্ডস টু 0, z মাইনাস 0, মানে z শুধু z ও লিখতে পারো, z মাইনাস 0, fz আমার কোনটা? fz হচ্ছে 1 প্লাস z ডিভাইডেড বাই যেটা দেওয়া আছে পুরাটা, z ইন্টু 2 মাইনাস z, এই পুরাটাই হচ্ছে আমার, এই পুরা যে dz এর সাথে যা আছে পুরাটাই আমার fz এখন, কারণ অ্যাকর্ডিং টু রেসিডিউ থিওরাম আমার fz dz এর সাথে যা আছে সেটাই fz। এটা কিন্তু কস ইন্টিগ্রাল ফর্মুলার মতো না যে তুমি নিচের z মাইনাস এটাকে আলাদা করছো, সেটা না। তো এখানে fz হচ্ছে পুরাটা, সো এখানে z চলে যাবে। এখন তুমি সরাসরি যদি লিমিট বসাও ইউ গেট দ্য অ্যান্সার, এটা রেজাল্ট হচ্ছে হাফ, এই যে। তাহলে এখন 2 পাই আই ইন্টু হাফ করে দিলেই তোমার রেজাল্টটা আসছে পাই আই। তাহলে এটা আরো বেশি মানে ইজিয়ার না? জি তো রেসিডিউ বের করে কিন্তু তোমার ইন্টিগ্রালের ভ্যালু বের করা, রেসিডিউ থিওরাম অ্যাপ্লাই করাটা আরো বেশি, মানে আমাদের জন্য মাচ মোর ইজিয়ার। সো এইটা তোমরা এই অঙ্কগুলো দেখতে পারো রেসিডিউ দিয়ে। এখন তোমরা যদি চাও আমি রেসিডিউ থিওরাম রাখতে পারি, যদি আর যদি বলো না শুধু কস ইন্টিগ্রাল পর্যন্ত থাকবে, এখন তোমরা চিন্তা করে দেখো রেসিডিউ থিওরাম দিয়ে করলে অঙ্কগুলো অনেক মানে সহজ হয়ে যায়। তবে দুইটাই শিখতে হবে, কারণ আমরা কিছু একটা প্রবলেম দেই কস ইন্টিগ্রাল থেকে, সেটা লিখাই থাকে ইউজ কস ইন্টিগ্রাল, আর যেগুলো ধরো এরকম বড় বড় যে পোলগুলো অনেক বড় অর্ডারের থাকে, সেগুলো ইউজুয়ালি দেখবা যে এইগুলোতে কস ইন্টিগ্রাল ইউজ করলে কিন্তু অনেক তোমার টাইম কনজিউমিং হবে, জাস্ট দে উইল কিল ইউর টাইম। মানে তোমার অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো তুমি যখনই কসিতে করতে যাবা তখনই দেখবা যে ডেরিভেটিভ করতে গেলে বেশ সময় লাগছে এবং ইটস কোয়াইট হেক্টিক একটা ক্যালকুলেশন। সো তখন আমরা কিছু বলা থাকে না, তখন আমরা রেসিডিউ দিয়েই করবো বলা না থাকলে। সো এগুলো তোমরা কসিতে করতে গেলে দেখবা সময় অনেক বেশি লাগবে, কিন্তু এগুলি যদি রেসিডিউ দিয়ে করো তাহলে অনেক সময় কম লাগবে। শুধু রেসিডিউর জেনারেলাইজড ফর্মুলাটা মনে রাখবা, পোল অফ অর্ডার 2 3 বা পোল অফ অর্ডার m এর জন্য 1 বাই ফ্যাক্টোরিয়াল m মাইনাস 1 dm মাইনাস 1 dz m মাইনাস 1 f z মাইনাস a হোল টু দি পাওয়ার m fz fz, এই z মাইনাস a হোল টু দি পাওয়ার m fz। ডেরিভেটিভ হচ্ছে m মাইনাস 1 এর অর্ডারের, আর ফ্যাক্টোরিয়ালও m মাইনাস 1 এটা থাকবে, ডেরিভেটিভ অফ ফ্যাক্টোরিয়ালের সেম অর্ডার, আর এখানে z মাইনাস a অফ অর্ডার m থাকবে, পোল অফ অর্ডার m, সাথে একটা fz থাকবে। সো এক্স্যাক্টলি ফর্মুলাটা হচ্ছে তোমার মুখস্থ রাখতে হবে।
তো এখন এখানে তুমি যদি m ইকুয়াল টু 2 হয় তোমার পোল অফ অর্ডার 2 যেমন এখানে আছে, তখন m এর ভ্যালু 2 বসায় দিবা, 2 মাইনাস 1 2 মাইনাস 1 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানে z মাইনাস a হোল স্কয়ার হয়ে যাবে, m এর জায়গায় 2 হবে, fz যেটা আছে তোমার ফাংশন সেটা বসে যাবে। তো আমি নেক্সট দিন 2 একটা অঙ্ক করাবো, আজকে আমি শেষ করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখন তোমরা চিন্তা করে বলো যে রেসিডিউ রাখবো কিনা, দেখো, আর যদি বলো না হয় কস ইন্টিগ্রাল পর্যন্তই ম্যাম থাকবে। শুধু কস ইন্টিগ্রালই দেই ম্যাম, আচ্ছা প্রতিদিনের ঠিক আছে, লাইব্রেরি বোর্ড থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হয়তো অত বড় প্রবলেম দিব না, একটু কস ইন্টিগ্রালের যেগুলো করা পসিবল সেগুলো একটু দিব আর কি।